নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। ওই প্রতারক মহিলা সরকারি কর্মচারীদের, অবসরপ্রাপ্ত কর্মচারীদের ডিএ দেবে না। ওই প্রতারক মহিলা, আমি আবারও বলছি, কোনো কন্ট্রাকচুয়াল কর্মীকে পার্মানেন্ট করবেন না। ওই প্রতারক মহিলা কোনো প্যারা টিচারদের কনফার্ম করবেন না। ওই প্রতারক মহিলা কোনো সিভিক ভলেন্টিয়ারদের জীবনে কনস্টেবল পদটা এনে দেবেন না। ওই প্রতারক মহিলা আশা কর্মীদের সম্মানজনক মাইনে দেবেন না। ওই প্রতারক মহিলা অঙ্গনওয়াড়ি কর্মীদের যথাযথ মর্যাদা অন্য রাজ্যে যেটা পান তারা সেটা দেবেন না। এবং ওই প্রতারক মহিলা 6 লক্ষর ওপর অপূর্ণ পদে কোনো দিন ভ্যাকেন্সি করবেন না। সরকারটা ঠিকাদারদের দিয়ে চালাবেন, দলকে দিয়ে চালাবেন, আর পার্টি সোর্সের রিক্রুটমেন্টের ওপর দিয়ে চালাবেন। ঠিক এই বাস্তব আবহে 7 জন অফিসারকে নির্বাচন কমিশন সাসপেন্ড করেছেন এবং তাদের জালিয়াতি নিয়ে এখন তাকে ডিফেন্স করার জন্য বসছেন। কিন্তু এদিকে সংগ্রামী যৌথ মঞ্চ কিন্তু জোরদার আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন, কোঅর্ডিনেশন কমিটিও নিচ্ছেন, সংগ্রামী যৌথ মঞ্চও নিচ্ছেন, তাদের সঙ্গে অন্যান্য সংগঠন সংযুক্ত হয়ে যাচ্ছেন। কালীঘাট চলো 26 তারিখ। আমি এই আবহে দাঁড়িয়ে সরাসরি সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্করবাবুকে সরাসরি প্রশ্ন করেছিলাম আপনাদের হয়ে যে আদালতে কবে যাচ্ছেন, ঠিক কবে যাচ্ছেন। আমি কিছু টুকরো টুকরো খবর পাচ্ছি। গোপাল সুব্রমণিয়ামের মতো আইনজীবীর সঙ্গে আপনারা এই আদালত অবমাননার জন্য কি মামলা করছেন এবং সেই মামলার প্রেক্ষিতে দাঁড়িয়ে সেই সিদ্ধান্তটা কবে নিচ্ছেন, কবে সুপ্রিম কোর্টে গিয়ে পিটিশন জমা দিচ্ছেন। ভাস্করবাবু আমাকে ঠাড়ে যা বললেন, খুব দ্রুত সেই সিদ্ধান্তটা বলবৎ করার দিকে যাচ্ছেন। গোপাল সুব্রমণিয়ামের সঙ্গে 2-1 দিনের মধ্যেই তাদের ফাইনাল মিটিং আছে এবং আদালত অবমাননার মামলার দিকে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ঝাঁপিয়ে পড়ছেন সংগ্রামী যৌথ মঞ্চ। আর এদিকে 26 তারিখ কালীঘাট চলো, ওই প্রতারক মহিলাকে চারদিক থেকে ঘিরে ফেলা, অর্থাৎ ফিজিক্যালি ঘিরে ফেলা নয়, অর্থাৎ মানসিকভাবে তাকে ঘিরে ফেলাটা, নিড অফ দ্য আওয়ার। শুধু 2026-কে তাড়ানো নয়, চিরতরে বানপ্রস্থে পাঠানোটা কিন্তু এই মুহূর্তে বাংলার খুব জরুরি একটা আশু কাজ। যারা অবসরপ্রাপ্ত কর্মচারী এই প্রতিবেদন শুনছেন, প্রতিদিন 10 জনকে ফোন করুন, বাড়ি থেকে বসে ফোন করুন, বোঝান এই প্রতারক মহিলা যিনি একজনেরও সমর্থন না পান। 3 লক্ষের ওপর স্কুলের শিক্ষকের পদ ভ্যাকেন্ট, 1,70,000 কাছাকাছি পুলিশের কর্মচারী বিভিন্ন ক্যাটাগরিতে ভ্যাকেন্ট। সারা রাজ্যে 1 তারিখ 8 তারিখ 16 লক্ষ শিক্ষিত ছেলেমেয়েরা গ্রুপ ডি চাকরির পরীক্ষা দিচ্ছে মাত্র, যেখানে 8,500 ভ্যাকেন্সি, এবং সেখানেও জালিয়াতি করবেন, জল মেশাবেন এই প্রতারক মহিলা। পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, কিছু WBCS অফিসার, কিছু IPS অফিসার কে নিয়ে এই প্রতারণা চক্রটা চালাচ্ছেন ওই মহিলা নবান্ন থেকে, এবং তার কয়লা, গরু, বালি, পাথর চাকরি বিক্রি করার টাকায় সমৃদ্ধ একটি রাজনৈতিক দল এবং পরিবার মিলে এই কারবার রাজ্যে চালাচ্ছেন। আমি আজকে সরাসরি ভাস্করবাবুকে জিজ্ঞেস করলাম, কিন্তু এই মহিলাকে তো আদালত অবমাননার মামলা খুব বেশি দিন সময় লাগবে না, এটা আমার নিজের অবজারভেশন। আমি আপনাদের প্রথমেই বলি, আমি আইনজীবীদের সঙ্গে যা কথা বলেছি, আদালত অবমাননার মামলায় একটি হিয়ারিংয়েই রাজ্য সরকার কি কাত হয়ে যাবে। এই রাজ্য সরকার যদি মডিফিকেশন অ্যাপ্লিকেশন বা রিভিউয়ের জন্য যান, মডিফিকেশন অ্যাপ্লিকেশন আর হবে না, রিভিউ কিংবা কিউরেটিভের জন্য যান, একটি সিদ্ধান্তেই মহামান্য বিচারপতিরা জানিয়ে দেবেন। কারণ 4 মাস সময় লেগেছে আলটিমেটলি ডিএ রায়টা দেওয়ার, সব দিক বিচার করেই তারা দিয়েছে। আমার যেটা খুব কৌতূহলের জায়গা, যে 6 তারিখের মধ্যে 4 জন, মানে আপনারা জানেন ইন্দু মালহোত্রা উত্তরাখণ্ডের প্রাক্তন প্রধান বিচারপতি, ঝাড়খণ্ডের প্রাক্তন বিচারপতি হাইকোর্টে, এবং সিএজির একজন প্রতিনিধি, এই 4 জন কবে বসছেন, কখন বসছেন ফাইনালি রাজ্য সরকারের সঙ্গে, এই তথ্যটা আমি সংগ্রহ করার চেষ্টা করছি। নতুন বাংলায় পেলেই সেই তথ্যটা আপনাদের কাছে দেবো। এবং যে তথ্যটা আপনাদের কাছে বলি সেটা হচ্ছে, রাজ্য সরকার আর খুব বেশি পিছিয়ে যেতে পারবে না, কিন্তু রাজ্য সরকার কন্টেম্পট অফ কোর্টের কেসের মামলাটা পুরোপুরি খেয়ে যাবেন। তার কারণ ইমিডিয়েটলি যেদিনকে রায় বেরিয়েছে তার পরদিনই ডিএটা মিটিয়ে দেওয়ার প্রগ্রেস শুরু করার কথা ছিল। কিচ্ছুই উচ্চ বাচ্চা করছে না সরকার, কিন্তু হিসেবটা করে রেখেছে, কিন্তু সরকার উচ্চ বাচ্চা করছে না। এটা যেমন একটা ক্রিমিনাল অফেন্স, একটা প্রতারক সরকারের ক্রিমিনাল অফেন্স হচ্ছে বকেয়া ডিএ সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরও করছেন না। এটা কি সুপ্রিম কোর্টে মাননীয় বিচারপতি সঞ্জয় করল, জাস্টিস প্রশান্ত মিশ্র বুঝছেন না? তারা কি খবর রাখছেন না? নিশ্চিতভাবে তারা খবর রাখছেন। কেন, যেখানে দাঁড়িয়ে ইন্দু মালহোত্রার মতো সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি, দুটো হাইকোর্টের, একটা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি, উত্তরাখণ্ডে ঝাড়খণ্ডে একজন প্রাক্তন বিচারপতি, তাঁদের সঙ্গে তো জাস্টিস সঞ্জয় করল, জাস্টিস প্রশান্ত মিশ্ররা কথা বলেছেন, কথা বলে তবে তো কমিটিটা করেছেন।
সিএজির সঙ্গে তো নিশ্চয়ই কথা বলেছেন, তবে তো কমিটিতে রেখেছেন। কতটা ইন্টারেস্ট দেখিয়েছেন জাস্টিস সঞ্জয় কারোল, জাস্টিস প্রশান্ত মিশ্ররা। ফলত স্বাভাবিকভাবে তাদের কাছেও খবর আছে রাজ্য সরকার এখনও ডিলে ড্যালিং ট্যাকটিক্স করে পুরো ব্যাপারটাকে পিছিয়ে দিচ্ছে। ফলত রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়েও কিন্তু কোনো মানে সুযোগ পাবে না, সুবিধে পাবে না। যেটা পাবে একটা টাইম কিল করার টেকনিক। এবং এই মহিলা জানেন যে ক্ষমতায় এলে তিনি দেবেন না, তার জন্য সুপ্রিম কোর্টের সঙ্গেও সংঘাতের জায়গায় যাবেন এক। আর দ্বিতীয়ত হচ্ছে এই মহিলা ক্ষমতায় না এলে যে সরকার আসবে সেই সরকারের দায়িত্ব। আমি শুধু একটা কথা আপনাদের কাছে বলতে চাই, যারা নতুন বাংলার দর্শক, যে সরকার আসুক দিয়ে কিন্তু তারা মেটাবেন, কিন্তু এই মহিলা থাকলে দিয়ে আপনারা পাবেন না, এইটুকু মনে রাখুন। আর আমি সরাসরি সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষের সঙ্গে গতকাল কথা বলছিলাম। তিনি তখন স্কুল থেকে ফিরছেন, তার বাড়ির পথে প্রায় 14 কিলোমিটার দূর, মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে আমার প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়েছেন, আপনাদের জন্য যেগুলো তার কাছে রেখেছিলাম। কি বলেছেন শুনুন। নমস্কার ভাস্করবাবু, সন্ময় বলছি। হ্যাঁ দাদা নমস্কার। বলছি ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে কবে যাচ্ছেন? সুপ্রিম কোর্টে কবে যাওয়া হবে সে তো আমাদের আইনজীবীরা ঠিক করবেন। আমরা তাদের হাতেই সম্পূর্ণটা ছেড়ে দিয়েছি। আমরা এই অন্তর্বর্তী সময়ে একবার গোপাল সুব্রমণিয়ামজির সাথে বসছি যে পরবর্তী পদক্ষেপ আমাদের কি নেওয়া যায় সেটা নিয়ে। কিন্তু আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেন এবং যেটার দিকে আমরা সংগঠনগতভাবে ফোকাস রাখছি সেটা হচ্ছে আন্দোলন। এই আন্দোলনের প্রস্তুতিটাই বর্তমানে চূড়ান্ত পর্যায়ে চলছে। আমরা আগামী 26 তারিখ পথে নামার ডেট দিয়েছি এবং এই 26 তারিখে হয়তো বড় আকারেই নামা হবে এবং তাতে যদি মানে সরকারের মনোভাবের বদল না হয় তাহলে আমরা ধর্মঘটের দিকে যাব এবং সরকারের সাথে নন কোঅপারেশনের জায়গায় যাব। মানে কর্মচারীরা হয়তো যাবেন, কোনো কাজ করবেন না, এইরকম জায়গাতেও আমরা ভাবনা চিন্তা করছি, যেতে পারি সেরকম জায়গাতে। এবং তার প্রভাব কতটা দূর গিয়ে দাঁড়াবে সেটা আমরা এখনো পর্যন্ত মানে বলতে পারছি না, সেটা পরিস্থিতি অনুযায়ী ঠিক হবে। কিন্তু আমরা এই অধিকার অর্জনের জন্য যে কোনো মানে সীমা অতিক্রম করতে আমরা কুণ্ঠাবোধ করবো না, এটুকু আমরা অ্যাসিওর করছি। আরেকটা ব্যাপার বলে জিজ্ঞেস করি, সেটা হচ্ছে আমি তো আপনার ডিএ সংক্রান্ত ব্যাপারে আপনার মুভমেন্টে রয়েছেন সেটা বললেন। আমি বলছি আজকে যখন আপনার সঙ্গে কথা বলছি দেখছি 7 জন সরকারি অফিসারকে নির্বাচন কমিশন সাসপেন্ড করে দিল। একদম WBCS র্যাঙ্কের, বিডিও র্যাঙ্কের AERO অফিসার। তারা নির্দিষ্ট অভিযোগে অভিযুক্ত এবং তাকে বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী নবান্নে পা ছড়িয়ে কান্না শুরু করলেন। আপনি কিভাবে দেখছেন? আমার মনে হয় যে এসআইআর এর পর্বে যে রকম অনিয়ম এই মানে এই ধরনের অফিসারদেরকে দিয়ে মুখ্যমন্ত্রী করিয়েছেন, অনেকে সদিচ্ছাই করেছেন, তাতে এই অ্যাকশন অনেক আগে হওয়া উচিত ছিল। একটা কথা মাথায় রাখতে হবে যে আমরা সরকারের কাজ করি, মানে আমরা জনগণের সেবক। কোনো নির্দিষ্ট দলের কোনো সাথে কোনো লেনাদেনা আমাদের নেই। 5 বছর অন্তর অন্তর শাসক দল আসে, সেটা বদলও হতে পারে, সে থাকতে পারেন, তিনি 25 বছর থাকতে পারেন। কিন্তু আমাদের সরকারি কর্মচারী আমরা যারা, তাদের প্রাথমিক দায়বদ্ধতা সরকারের কাছে মানে জনগণের কাছে থাকা উচিত। জনগণের জন্য যা কিছু মঙ্গলজনক তাকে প্রতিষ্ঠা করার জন্য প্রাণপাত করা প্রয়োজন আমি মনে করি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে পশ্চিমবঙ্গের যেসব আমলা বাহিনী রয়েছেন, আমি আমলা বাহিনী বলতে শুধুমাত্র যে আইএএস অফিসারদেরকে বলছি তা নয়, একটা শ্রেণীর WBCS অফিসার পর্যন্ত, আইএএস অফিসারদেরও সবাই নয় কিন্তু একটা শ্রেণী, এরা যেভাবে সমস্ত আইন কানুনের ঊর্ধ্বে উঠে গিয়ে একটা দলীয় শাসনকে প্রশাসনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা করার প্রচেষ্টা করছেন, এই ধরনের অ্যাকশন আমার মনে হয় অনেক আগে হওয়া উচিত ছিল এবং আরো ভবিষ্যতে হওয়া প্রয়োজন। কারণ পশ্চিমবঙ্গের যে দুর্গতি আমরা দেখছি, সেই দুর্গতির একমাত্র কারণ কিন্তু মমতা ব্যানার্জি নন, বরং তার সাথে জড়িয়ে থাকা এইসব আমলা আধিকারিক যারা দুর্নীতিটা করতে সিদ্ধহস্ত হয়ে গেছেন তারাও। মানে আপনি চিন্তা করে দেখুন যে তারা কাজ করছে নির্বাচন কমিশনের আন্ডারে, যে একটা স্বশাসিত সংস্থা এবং নিরপেক্ষ সংস্থা। গোটা পৃথিবীতে ভারতীয় নির্বাচন কমিশনের একটা সুনাম আছে। তার আন্ডারে কাজ করতে গিয়েও সে দলীয় আনুগত্য ছাড়তে পারছেন না। এবং এইরকম ধরনের বহু জনের বিরুদ্ধে আমরা অভিযোগ সংগ্রামী যৌথ মঞ্চগতভাবেও করেছি। আমার আপনার কাছে মানে কমিশন ব্যবস্থা নিতে দেরি করেছে। আমার মনে হয় এই ধরনের অ্যাকশন আগে হওয়া উচিত ছিল এবং এটা ভবিষ্যতে হওয়া প্রয়োজন। আমার আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনারা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এইসব করাপ্টেড টেন্টেড সরকারি অফিসারদের তালিকা কি ভবিষ্যতে মানে যথাযথ এজেন্সির হাতে বা যথাযথ জায়গায় তুলে দেবেন? আমাদের দেখুন, মানে একটা অংশের আমাদের তো করা আছে, রেডি করাই আছে সেটা। কিন্তু
মানে আমরা অপেক্ষা করে আছি, এটা দিলে পরে যেটা হয় সেটা হচ্ছে যে হ্যাঁ, তবে পশ্চিমবঙ্গ যে জায়গাতে গেছে হুম সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গকে ঘোরাতে গেলে ইমিডিয়েটলি যেটা প্রয়োজন আমাদের, দেখবেন যে মাঝে মাঝে মোবাইল হ্যাং হয়ে গেলে পরে আমরা রিস্টার্ট করি, রিসেট করি আর কি। হুম হুম পশ্চিমবঙ্গের সেই বাটনটা দেওয়ানোর প্রয়োজন আছে দাদা। মানে এবং রাজ্যে সেটা করতে সবকিছু গেলে রিস্টার্ট করা দরকার। হ্যাঁ, সেটা করতে গেলে দুর্নীতির বিরুদ্ধে লড়াইটাকে চূড়ান্ত জায়গাতে না নিয়ে যেতে পারলে এই পশ্চিমবঙ্গ ঘুরে দাঁড়াতে পারে না, পারবেও না। আমি এই প্রসঙ্গে ভাস্করবাবু একটা কথা বলি। আমি দেখছিলাম যে এই 7জন ভিডিও যাদের নির্বাচন কমিশন সাসপেন্ড করেছেন তাদের কি অ্যাটিটিউড, তাদের কি কোনো এক্সপ্রেশন, কেউই মিডিয়ার সামনে আসছেন না, কিন্তু ডালিয়া দেবী ময়নাগুড়ি যিনি ভিডিও তাকে সংবাদ মাধ্যম সামনাসামনি ধরেছিল, কি অসীম নির্লজ্জতার সঙ্গে বলেছেন যে আমি যা করেছি ঠিক কাজ করেছি, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যা ডিসিশন দিয়েছেন সব ঠিক দিয়েছেন। তিনি তাকে ডিএম ডেকে পাঠিয়েছিলেন ময়নাগুড়ির ভিডিওকে নিয়ে, তিনি ঢুকছিলেন, ঢুকতে গিয়ে এত বড় নির্লজ্জ একটা স্টেটমেন্ট দিলেন যেখানে জাতীয় নির্বাচন কমিশন উইথ ফ্যাক্টস এন্ড ডিটেলস কি এরা অভিযোগে যুক্ত, কি অপরাধ করেছেন সেটা তুলে দিয়েছেন। তারপরে এই মহিলা ভিডিও মানে যে নির্লজ্জতার একটা সীমানা ক্রস করে গিয়ে প্রকাশ্যে অন ক্যামেরায় বিবি আনন্দের সামনে বলছে যে যা করেছি ঠিক কাজ করেছি, ওপরতলার সিদ্ধান্ত মোতাবেক আমি ঠিক কাজ করেছি। এদের তো শ্রীঘরে থাকা উচিত, বাধা দেবেন না দেখুন, মানে আপনারা শুধু প্রশান্ত বর্মনকে দেখছেন। না? প্রশান্ত বর্মন না, একজন মহিলার কথা আমি বলছি। না না আমি আমি কথাটা বলছি। হ্যাঁ। আপনারা সবাই প্রশান্ত বর্মনের কথা জানেন যে তিনি প্রিলিমিনারিতে 0 পেয়ে মেন্সে 1 নাম্বার হয়ে পরে বিডিও হয়েছিলেন। হ্যাঁ 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 কিন্তু ওই প্রশান্ত প্যানেলের সাথে যারা চাকরি পেয়েছিলেন তাদের কতজনের খবর জানেন? সেই দুর্নীতি কিন্তু ধামাচাপা পড়েছে, সেটা নিয়ে কেস হয়েছিল, সেই কেসকেও ধামাচাপা দেওয়া হয়েছে। যারা কেস করেছিলেন তারাও ব্যাপারটাকে মিটিয়ে নিয়েছেন আর কি। মানে আপনি বলছেন সুতরাং সরকারের অনেক ভিডিও এখন এই যে সরকারি আমরা যে স্বচ্ছ সরকারি পদে স্বচ্ছ নিয়োগের দাবি করছি, তার একটা বড় কারণ এটাই যে দুর্নীতিগ্রস্ত ভাবে যারা নিয়োগ হয় তারা আনুগত্যটাকেই প্রধান করে। যার হাত ধরে তারা ঢুকছেন তার প্রতি আনুগত্য দেখানোটা তার কাছে রাজধর্ম হয়ে ওঠে। ওই ভিডিও যিনি যেটা করেছেন, কি বলেছেন না বলেছেন আমি জানি না, কিন্তু যেটা করেছেন আমার মনে হয় যে তারই বহিঃপ্রকাশ দেখা গেছে। তার মানে খাতাপত্র চেক করা হোক, বুঝতে পারবেন। না হলে এই আনুগত্য কোনো সরকারি আধিকারিক এরকম জায়গায় থেকে দেখাবে না। ঠিক। অনেক ধন্যবাদ। 26 তারিখ তাহলে কালীঘাট ঘেরাওয়ে যাচ্ছেন। আবারও শেষ করার আগে জিজ্ঞেস করছি, পরিকল্পনা সেই রকমই আমাদের আপাতত। আবার তো পুলিশ নতুন করে মামলা দেবেন, মানে কলকাতার সুপ্রতিম সরকারের পুলিশ আপনাদের বিরুদ্ধে কোনো অনেকগুলো সমস্যা মামলা। নেই। সুপ্রতিম সরকারদের বিরুদ্ধেই আমার মনে হয় এই রাজ্যের মানুষ যে জায়গাতে যাচ্ছেন, মানে যেভাবে দেওয়ালে পিঠ ঠেকতে শুরু করেছে, সুপ্রতিম সরকারদের বিরুদ্ধেই দেখবেন মানুষ নামছে। একটা মানে দুর্নীতির বিরুদ্ধে প্রশ্ন এই প্রসঙ্গে করতে ভীষণ ইচ্ছে করছে, মানে পুলিশের যে অসংখ্য কর্মচারী যারা ডিএস থেকে বঞ্চিত এবং যারা ভেতর থেকে যন্ত্রণাবিদ্ধ, যারাও চাইছেন এই সরকারটা বদলাক, আলটিমেটলি সেই পুলিশদের সঙ্গে তো রাস্তায় দেখা হবে 26 তারিখ, তাই না? হ্যাঁ হবে। আমরা নবান্নে যখন গিয়েছিলাম তখনও দেখা হয়েছিল। ওই যে নবান্নে বললাম যে আমরা অনেকেই ভাবলেন যে আমরা বোধহয় পুলিশ কর্মীদের বিদ্রুপ করে এই কথাটা বলেছি। একদমই কোনো বিদ্রুপ ছিল না। তারা আমাদের কাছ থেকে কাগজটা নিয়ে নিজেরাই জমা করেছিলেন এবং এই কথাটা আনঅফিসিয়ালি তারা বলেও ছিলেন। মানে যে কথা আমরা বলেছি যে আপনারা অনেক লড়াই করেছেন, আমাদেরকে দিন এই সুযোগটা আমরা নিই। সরকার ভাবুক যে আপনাদেরকে যেতে দিলাম না, কিন্তু আমরা আলটিমেটলি গিয়ে পরে আমাদের নিজেদের প্রতিনিধিত্ব আমরা নিজেরাই করছি। সুতরাং এই মনোভাবটা পুলিশের নিচু স্তরের সর্বস্তরে কিছু লোককে হাত করে, উঁচু স্তরের লোককে হাত করে দিয়ে ব্রিটিশরা যেমন শাসন করে গেছেন, মমতা ব্যানার্জিও ভেবে নিয়েছেন সেইভাবেই ভারতবর্ষকে মানে শাসন করে যাবেন। বুঝতে হবে যে সেই জায়গাতে নেই। আর বাঙালির চেতনা এতদিন থেকে ঘুমিয়েছিল, এখন আস্তে আস্তে জাগছে। আমার মনে হয় যে মানে এবার অন্য রূপেই বাঙালিকে দেখতে পাবেন তারা। শেষ প্রশ্ন, আবারও বলছি এটাই শেষ প্রশ্ন, সেটা হচ্ছে আপনারা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে অবসরপ্রাপ্ত কর্মচারী এবং সরকারি কর্মচারীদের কোনো হেল্পলাইন ডেস্ক খুলছেন? হ্যাঁ, সেটা খোলার চলছে, প্রস্তুতি চলছে। আসলে মানে সরকারের যেহেতু মনোভাব দেওয়ার দিকে নেই, সেই জন্য আমরা একটু গড়িমসি করছি আর কি, অন্য কোনো কারণ নেই। কারণ যেখানে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করা যাচ্ছে না সেখানে হিসেবপত্র করে কি হবে। একটু বরং তার থেকে বেশি করে আমাদের কর্মচারীদেরকে জানাবো যে সুপ্রিম কোর্টের আদেশ পাওয়ার পরেও যারা বাড়িতে বসে বসে দিবা স্বপ্ন দেখছেন, এই স্বপ্ন ভুলে পথে নামার প্রস্তুতি নিন। 26 তারিখ অবসরপ্রাপ্ত কর্মচারীদেরও কালীঘাট ঘেরাও অভিযানে ডাকছেন তাহলে? একদমই, আসুন। তারা সারা জীবনটা তো মানুষের জন্য দিয়েছেন, এই সরকারের জন্য দিয়েছেন। আসুন, পথে নামুন। মানুষ, অন্তত রাজ্যের মানুষ জানুক যে কোন দুর্দশার মধ্যে দিয়ে আপনারা আছেন। না জানলে পরে তো মানে কেউ তো বুঝতে পারবে না সে কথাটা। ঠিক। অনেক অনেক ধন্যবাদ ভাস্করবাবু, সাবধানে যান। অনেক ধন্যবাদ।